আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে আলোচনা করব, যেটা কিনা গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের সমস্যা। কি সেটা? সাপের কামড়। আর সাপকাঠির সমস্যা সে তো গ্রামের সমস্যা। সাধারণত কৃষক বন্ধুরা তাতে আক্রান্ত হন। আমরা যারা শহরে থাকি আমাদেরকে সাপে কামড়ায় না, আমাদেরকে মশা কামড়ায়। তাই আমরা ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে বড্ড বেশি চিন্তিত। কিন্তু স্নেক বাইট যেহেতু কলকাতা শহরের বুকে হয় না বা পাওয়াই যায় না প্রায়, সেই জন্য স্নেক বাইট সবচেয়ে নেগলেক্টেড। কিন্তু পরিসংখ্যান দিয়ে যদি আমরা দেখি, স্নেক বাইটের ডেথ বছরে 50,000 ছাড়িয়ে যায়, যেটা কিনা রেকর্ডেড ডেথ। অন্তত তার 5 গুণ বেশি ডেথ হয়, যেটা আমরা বেশিরভাগটাই রেকর্ডে রাখতেই পারি না, কারণ গ্রামে ঘরে মারা গেল, ওঝা গুনিনের হাতে মারা গেল। তো আমরা এখানে কি করব? স্নেক বাইট হলে, সাপে কামড় দিলে আমরা কি করব, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনাদের অবগতির জন্য জানাই, স্নেক বাইটের ট্রিটমেন্ট, সাপকাটির ট্রিটমেন্ট সরকারি হাসপাতাল ছাড়া, আপনি অ্যাপোলো হসপিটাল নিয়ে যান, আপনি ডিসান নিয়ে যান, রুবি নিয়ে যান, মেডিকা নিয়ে যান, যেখানে ইচ্ছা নিয়ে যান, সরকারি হাসপাতাল ছাড়া কিন্তু এর ট্রিটমেন্ট হবে না। পশ্চিমবাংলা, আমরা এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যে সাপকাঠির ট্রিটমেন্টটা সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র সরকারি হাসপাতালেই হয়। ভারতবর্ষের 3-4টি রাজ্য আছে যেখানে ফ্রিতে এভিএস পাওয়া যায়। সাপকাঠি চিকিৎসার যে মূল প্রধান অস্ত্র, সেটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে পাওয়া যায় আর 2-3টি রাজ্যে পাওয়া যায়। তাও যদি বলেন সেটা কার দৌলতে সম্ভব হয়েছে, সেটা আমাদের ডেবরাবাসী একজন মানুষের দৌলতে সম্ভব হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন না, ডক্টর দয়াল বন্ধু মজুমদার বলে একজন ডাক্তারবাবু আছেন, তিনি কিনা পৃথিবী বিখ্যাত এখন। তার বাড়ি সিজগেড়িয়া। সিজগেড়িয়া আপনারা জানেন বোধহয়, গোলগ্রাম থেকে ওই দিকটা, ভেতর দিকটা সিজগেড়িয়ার ডাক্তারবাবু, তিনি প্রথম এই সাপকাঠির চিকিৎসার জন্য এভিএস, এই অতি প্রয়োজনীয় জিনিসটা সম্বন্ধে মানুষকে সচেতন করা শুরু করেন। এখনও আপনি যে কোনো গ্রামেগঞ্জে, যে কোনো টিভি প্রোগ্রামে, যে কোনো জায়গায় আপনি যদি খোঁজ নেন, একটু কান পেতে দেখেন, তাহলে দেখবেন হয় কান পেতে দেখছেন বা কোনো জায়গায় দেখছেন, তো দেখবেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার নামটা পাবেন আপনি। আমাদের গর্ব, তিনি ডেবরার বাসিন্দা। এই ফেব্রুয়ারি মাসে তিনি রিটায়ার করেছেন এবং তার পতাকাটা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে দিয়েছেন। বড় গুরু দায়িত্ব। হয়তো আমি তার মতো অত বড় চওড়া কাঁধে হয়তো বইতে পারছি না, কিন্তু তিনি যেভাবে করে দিয়ে গেছেন আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা সরকারি হাসপাতাল যেখানে রাত্রেবেলা ডাক্তারবাবু থাকেন, অর্থাৎ কিনা বেড আছে, পেশেন্ট ভর্তি করার মতো ব্যবস্থা আছে, সেখানেই ট্রিটমেন্ট সম্ভব। সেই পেশেন্ট বাড়ি নিয়ে চলে যেতে চাইছে, সত্যম শিবম নার্সিংহোম নিয়ে চলে যেতে চাইছে, আর আমি বলছি একে চিকিৎসাটা শুরু করা উচিত। শুরু হলো চিকিৎসা, পেশেন্টের বাড়ির লোক আস্ফালন শুরু করেছে, ডাক্তারবাবু রং ট্রিটমেন্ট শুরু করেছে, কোনো জায়গায় সাপ কামড় দাগ নেই, কোথায় কামড়েছে আপনি দেখান, কোথাও কামড়ায়নি, আপনি কেন ট্রিটমেন্ট করবেন? মাথায় রাখবেন, সাপ কামড়ে একটি মাত্র প্রাণী আছে যে কিনা মারা যায় না, সেটা হচ্ছে ঘোড়া। আমাদের এই যে সাপগুলোর বিষ, সেটা ঘোড়ার শরীরে ঢোকানো হয়, ঘোড়ার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি, সেটা আবার আমরা পিউরিফাই করে মানুষের শরীরে ঢোকাই। তার মানে ঘোড়ার শরীরে তৈরি অ্যান্টিবডি আমরা ঢোকালাম মানুষের শরীরে। এক ঘরে থাকা শাশুড়ি বৌমার মধ্যেই এত ঠোকাঠুকি হয়, সেখানে ঘোড়ার শরীরের থেকে তৈরি একটা অ্যান্টিবডি, সেটা মানুষের শরীরে মেনে নেবে? নেবে না তো, যার জন্য রিয়াকশন হয়। হলোও তাই। এই পেশেন্টের ক্ষেত্রে যেই এভিএস দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গায়ে চারিদিকে র্যাশ বেরোতে শুরু করলো, চুলকুনি শুরু হলো। আমরা ডাক্তারবাবুরা খুব ভালোভাবে জানি যেটা হবে, এবং তার জন্য আমাদেরকে অ্যাড্রিনালিন বলে একটি ইঞ্জেকশন দিয়ে তাকে সারাতে হবে, সেটা আমরা জানি। কিন্তু ঘটনাচক্রে কি হলো? ওই যে বললাম, মানুষ তখন অলরেডি মাথায় নিয়ে নিয়েছেন যে ভুল চিকিৎসা হচ্ছে, আর তার মধ্যে দিলাম এভিএস, ঘোড়ার শরীর থেকে নির্যাস নেওয়া এভিএস, শুরু হলো শরীরের মধ্যে ঠোকাঠুকি, অর্থাৎ
চুলকুনি শুরু হলো, গায়ে র্যাশ বেরোতে শুরু করলো। বাড়ির লোক তখন মারমুখী হয়ে উঠলো যে আপনি ভুল চিকিৎসা করছেন, তার জন্য আমার পেশেন্টের শরীরে এই শুরু হয়েছে। আমরা অ্যাড্রিনালিন দিলাম। অ্যাড্রিনালিন দেওয়ার পরে সেই গায়ে যে চুলকুনি বা র্যাশগুলো বেরিয়েছিল সেটা কমে গেল, কিন্তু বাড়ির লোকের দ্বন্দ্ব কিন্তু কমলো না। ইতিমধ্যে আপনারা সবাই এই জিনিস সম্বন্ধে অবগত। কি হয় এরপরে? রাজনৈতিক নেতাদের ফোন আসে। রাজনৈতিক, অতি পরিচিত রাজনৈতিক নেতার ফোন এলো আমার কাছে, ডাক্তারবাবু ওই পেশেন্টটাকে ছেড়ে দিন, ওই পেশেন্টটার ভুল ট্রিটমেন্ট করছেন আমি, আপনি ছেড়ে দিন ওকে। আমাদের এখানকার সিস্টার দিদিও আমাকে বললেন যে ডাক্তারবাবু ছেড়ে দিন। আমি ছাড়তে পারছি না। কেন পারছি না? কারণ আমি জানি যদি এভিএস না দিয়ে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাই, পেশেন্টটিকে যত বড় হাসপাতালে নিয়ে যাওয়া হোক না কেন, ও মারা যাবেই। ইতিমধ্যে আরেকটি মেয়ে ওই ভিড়ের ভেতর থেকে এসে আমাকে বলল, ডাক্তারবাবু তোর খুব নাম শুনিয়েছি। আদিবাসী ভদ্রমহিলা ছিলেন। আমাকে বলছে তোর খুব নাম শুনেছি, ও আমার বোন, ও যদি মরে যায় না, ওর দুটো বাচ্চা আছে, ও যদি মরে যায় জামাইটা আরেকটা বিয়া করি লিবে, তুই যা করার কর। মনে জোর পেলাম। ট্রিটমেন্ট আবার শুরু হলো। ইতিমধ্যে সিস্টার দিদিমণি আমাকে বললেন, ডাক্তারবাবু ওরা কিন্তু প্রচুর লোক জোগাড় করে নিয়ে এসছে, সঙ্গে সেই রাজনৈতিক দাদাও এসছেন, এবার ঝামেলা শুরু হলো বলে আপনি ছেড়ে দিন। এভিএস ততক্ষণে হাফ চলে গেছে, আরো কিছুটা দেওয়া বাকি, কিন্তু আমি আর জনগণের প্রেসার নিতে পারছি না। কি করা যায়? আমি একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলাম সেই দিন। আমি বললাম আপনারা একটা কাজ করুন, ভুল চিকিৎসা হচ্ছে তো, আপনারা একটা কাগজ দিচ্ছি, সেই কাগজে লিখুন তো যে ডাক্তারবাবু ভুল চিকিৎসা করছেন, আমরা পেশেন্টকে নিয়ে যেতে চাই, বাড়ি নিয়ে যেতে চাই, বা যেখানে ইচ্ছা নিয়ে যেতে চাই, এটা লিখে দিন, আমি ছেড়ে দিচ্ছি। কারণ আমার লক্ষ্যটা ছিল আলাদা, যে ওই পেশেন্টটা বাড়ির লোক যতক্ষণে ওটা লিখবে ততক্ষণে আমার প্রয়োজনীয় এভিএস সেটা আমি ওর শরীরে ঢুকিয়ে দিতে পারবো, তারপরও যেখানে ইচ্ছা নিয়ে যাক, ওই ছোট দুটো বাচ্চার মা কিন্তু বেঁচে যাবে। শুরু হলো লড়াই, আমার নয়, এবার লড়াইটা শুরু হলো কলমের সঙ্গে কাগজের। ঘটনাচক্রে তারা কেউ শতটা পড়াশুনো জানতেন না। লেখার চেষ্টা করতে গিয়ে বারবার এ ওকে বলছে তুই লেখ, সে তাকে বলছে তুই লেখ, কিন্তু কেউ আর লিখতে পারছে না। শেষ পর্যন্ত আমার কাছে ঘুরে এসছে, ডাক্তার তুই লেখ, আমরা নিচে সই করব। এই পড়েছি মুশকিলে, ততক্ষণে তো আরও পেশেন্ট আছে। আমি বললাম অত তো সময় হবে না, তোমরা লেখো, আমি ছেড়ে দিচ্ছি। ইতিমধ্যে আমার পেশেন্টটির এভিএস চলে গেল। রাত্রি 8টা বাজলো। সেদিন সন্ধেবেলায় আমাদের অতি পরিচিত আরেকজন ডাক্তার ম্যাডাম, তিনি এসে ডিউটি হ্যান্ডওভার নিলেন। আমার 8টার সময় ডিউটি শেষ হলো। পেশেন্টটিকে লাস্ট দেখলাম তার গায়ে চুলকুনি নেই। পেশেন্টের যে গলা ব্যথাটা ছিল সেটা অনেকটা কমে গেছে, পেটে ব্যথাটা কমে গেছে, বমিটা অনেক কমেছে, কিন্তু নাকি গলা আর শিবনেত্র সেটা তখনও কমেনি। আমি সমস্ত ঘটনা ডক্টর সুদীপ্তা মাইতি ম্যাডামকে জানিয়ে বেরিয়ে এলাম। পরের দিন ছিল আমার আউটডোর। সকাল 9টার সময় বাইক নিয়ে যখন হাসপাতাল চত্বরে গেলাম, 2 জুলাই, 1 জুলাই ওই ঘটনা হয়েছে, 2 জুলাই আউটডোর। যখন হাসপাতালে গেলাম, আমি হঠাৎ দেখলাম আমার বাইকের সামনে দৌড়ে 4-5 জন লোক চলে এলো, এবং কোন লোকগুলো? আগের দিন যারা ঝামেলা করছিল। আমি বললাম এই রে, এবার গেছে, এবার আমাকে ধরে পিটবেই এবার এরা। কি হলো মজার ঘটনা, তার মধ্যে একজন বুড়ো মানুষ ছিলেন, বেশ বয়স্ক মানুষ। দৌড়ে এসে, আমি যেই বাইক থেকে পাটা নামিয়েছি, দৌড়ে আমাকে একটা প্রণাম করে দিলেন। ওই বয়স্ক মানুষদের কাছ থেকে প্রণাম নেওয়াতে আমি অবাক হয়ে গেলাম, আমি একটু চমকে গেলাম, পিছু হটলাম। কি হয়েছে? ওই ভদ্রলোক আমাকে বললেন, ডাক্তার তুই ভগবান আছিস। আমি বললাম কেন? কালকেই শয়তান ছিলাম, আজ হঠাৎ ভগবান হয়ে গেলাম কি করে? বলছে ডাক্তার, আমাদের কয়েকজন লোক কালকে আমার ঘরে, যে ঘরটায় ওই মেয়েটি শুয়েছিল, সেই ঘরটিতে একটি কালচিতি সাপ উদ্ধার করেছে। আচ্ছা, যদি কালচিতি সাপ উদ্ধার না হতো তাহলে তো আমি ভগবান থাকতাম না, সেই শয়তানি থেকে যেতাম। ঘটনাচক্রে কালচিতি সাপ উদ্ধার হয়েছে, তাই তাদের আমার কথায় বিশ্বাস হয়েছে, তাই আমি ভগবান হয়ে গেছি।
পেশেন্টের বাড়ির লোক আমাকে বলল, ডাক্তার ও পুরো ভালো আছে, তুই একবার গিয়ে উপরে দেখে আয়। আমি গেলাম ওপরে, গিয়ে দেখলাম পেশেন্টটি মিটি মিটি হাসছে আর মুড়ি খাচ্ছে। পেশেন্ট তখন সম্পূর্ণ সুস্থ। আমি আপনাদের অবগতির জন্য জানাই, সাপে কামড়ের চিকিৎসার জন্য আমরা যতগুলি রক্ত পরীক্ষা করি, একমাত্র চন্দ্রবোড়া সাপের কামড় ছাড়া বাকি কোনো সাপের বিষ রক্ত পরীক্ষায় ধরার মতো প্রযুক্তি আমাদের দেশে নেই। তাহলে কি আছে? একটু খোঁজ নিয়ে দেখবেন, ভারতবর্ষে যতগুলো সাপ কামড়ের চিকিৎসার প্রাথমিক চিকিৎসাটুকু সফলভাবে দেওয়া সম্ভব হচ্ছে, তার একটাই জায়গা রয়েছে, সেটা হচ্ছে ডাক্তারবাবুর ক্লিনিক্যাল আই। ডাক্তারবাবুর ওই যে শিবনেত্র, মানে শিবনেত্র বলছে তৃতীয় আই, তৃতীয় চোখ, যেটা দিয়ে ডাক্তারবাবু রোগ নির্ণয় করেন। ডাক্তারবাবুর সেই তৃতীয় চোখ যত শক্তিশালী, তত সেই রোগকে চিকিৎসা করা বিশেষ করে সাপকাঠির চিকিৎসার ক্ষেত্রে সাফল্য পাওয়ার যোগ তত বেশি। আমি এবার একটু আমাদের পশ্চিমবাংলা সাপগুলোর দিকে তাকাই। দেখুন, বাম দিকে একদম ওপরে রয়েছে সেই কালচিতি সাপ, যেটা নিয়ে এতক্ষণ গল্প করলাম। মাঝখানের দুটো সাপ আমরা সবাই চিনি, একটা গোখরো আর একটা কেউটে, দুটোরই ফনা আছে। গোখরো সাপের ফনার পিছনে একটা গরুর খুরের মতো দাগ আছে। ইংরেজরা গরুর খুর তো বলতে পারতো না, তারা বলতো বাহ কি সুন্দর চশমার মতো পড়েছে, সেই জন্য তারা নাম দিয়েছে স্পেকটাকেল কোবরা, মানে চশমা পরা কোবরা। আর তারপরে তৃতীয় নম্বর সাপ ওপরের যেটা, তার দেখুন মাথার পিছনে একটা পদ্ম ফুলের মতো দাগ আছে ফনার পিছনে। আমরা এটাকে কি বলি? কেউটে, বা অনেকে এখানে আমরা কি বলি? খরিস। আর 4 নম্বর সাপ, একদম ওপরের ডান দিকে 4 নম্বর সাপ, সেটা হলো চন্দ্রবোড়া। পশ্চিম বাংলার যদি আপনি বলেন, তাহলে এই ওপরের যে 4টি লাইন, এই সাপগুলোই হচ্ছে বিষাক্ত। এই 4টি সাপ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আমাদের আর সাপকাঠি নিয়ে ভয় নেই। এবার অনেকেই আমাকে বলবেন, ডাক্তারবাবু এই সাপটা শাখামুটি, ভয়ঙ্কর বিষাক্ত সাপ, ভয়ঙ্কর নার্ভ বিষযুক্ত সাপ, নার্ভগুলো ড্যামেজ করে দেয়, তাহলে এটা কি হবে? ঘটনাচক্রে এই সাপটি কিন্তু আমাদের এখানে কামড়ায় না, আমাদের মানুষকে কামড়ায় না, বরং এই সাপের প্রধান খাদ্য হচ্ছে কালচিতি। অতএব এ যদি কোনো জায়গায় থাকে, তাহলে কালচিতিকে খেয়ে আমাদের যে মিস্টিরিয়াস ব্যাপারটা, যে সাপের কামড়ের দাগ নেই, ব্যথা নেই, এই যে সমস্যা, সেটাকে অনেকাংশে লাঘব করে দেবে। ফলে এই যদি সাপটি থাকে, মাথায় রাখবেন এটা মানুষকে খাবে না, এটা খাবে কালচিতিকে। এই সাপটা কি? কিংকোবরা, শাখামুটি। এটা শাখামুটি, আর এটা শঙ্খচূড়, কিংকোবরা। এই কিংকোবরা সাপটি আছে কোথায়? বেশিরভাগ আছে দক্ষিণ ভারতে, কিছু আছে আমাদের দার্জিলিং এর জঙ্গলে, আর ঘটনাচক্রে ঝাড়গ্রাম এলাকায় 1-2টি পাওয়া গেছে, কিন্তু ডেবরা বালিচকে নেই। তাহলে আমরা এটা নিয়ে ভাববই না। বাকি যতগুলো সাপের ছবি দেখাচ্ছি, ইনক্লুডিং কালনাগিনী, সবগুলি কিন্তু নির্বিষ। এবার তো সবাই রেড়ে করে উঠবেন আমার উপর, কালনাগিনী নির্বিষ, মাথা খারাপ ডাক্তারবাবু, কি বলছেন? এই যে আমাদের বেহুলা লক্ষিন্দরের গল্পটা ছিল, বেহুলা লক্ষিন্দর, তাই না? লক্ষিন্দরকে কোন সাপে কামড়েছিল? কালনাগিনী কামড়েছিল। তো তাতেই তো লক্ষিন্দর মারা গেছে, আমরা তো পড়েছি সেটা মনসামঙ্গলে। কিন্তু আপনি বলছেন কালনাগিনীর বিষ নেই। আবারও বলছি, কালনাগিনী দেখতে সবচেয়ে সুন্দর, সেই জন্য এর নাম হচ্ছে অর্নামেন্টাল স্নেক। ঘটনাচক্রে এর কোনো বিষ নেই। তাহলে ঘটনা কি হয়েছিল মনসামঙ্গলে? একটু যদি মেডিকেলি দেখেন কি হয়েছিল ঘটনাটা, তাহলে আমরা কিন্তু এর ব্যাখ্যা খুঁজে পাই। মা মনসার রোষ থেকে বাঁচার জন্য চাঁদ সদাগর যখন বিয়ে দিলেন, চাঁদ সদাগর যখন বিয়ে দিলেন, মা মনসার রোষ থেকে বাঁচার জন্য তিনি যে ঘরটি তৈরি করেছিলেন, সেটি হচ্ছে নিশ্ছিদ্র ঘর। তাতে কোনো ফুটো ছিল না, ছিল কোথায়? শুধু একটা নিচে ফুটো ছিল, আর কিন্তু কোনো ফুটো ছিল না। বাসর রাত্রিতে
চাঁদ চাঁদ সদাগর যে ব্যবস্থাটি করেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ওই বদ্ধ ঘরটার ভেতরে, যেখানে শুয়েছিল বেহুলা এবং লক্ষিন্দর। কি হবে? প্রদীপ জ্বলার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পুড়িয়ে যাওয়ার পরে তৈরি হবে কার্বন মনোক্সাইড, এবং সেই কার্বন মনোক্সাইডের জন্য মারা গেছিল লক্ষিন্দর। আচ্ছা, তাহলে যে তারপর বেহুলা খুব কাঁদলো, ভগবানের দরবারে নিয়ে গেল, আবার বেঁচে টেচে গেল, যে সেটা কি হবে? দেখুন, আপনারা সবাই জানেন যে আমরা যখন মৃত পেশেন্টকে ডিল করি তখন একটা কাজ করি। আপনারা দেখেছেন কি কখনো, এই যে বুকে চাপ দিয়ে, আমরা দেখেছেন বুকে চাপ দিয়ে পেশেন্টকে বাঁচানো হয়? প্রচুর সিনেমাতে দেখানো হয় যে বুকে চাপ দিয়ে কি সব করছি আর বাঁচিয়ে ফেলছি পেশেন্টকে। সেটাকে আমরা বলি কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর। এই বুকের উপর চাপ দিয়ে আমরা চাপ দিয়ে কি একটা করি। বেহুলা কি করেছিল? বেহুলা মাথা ঠুকে ঠুকে কাঁদছিল লক্ষিন্দরের বুকের ওপর। ঘটনাচক্রে হয়েছিল সিপিআর, যার জন্য বেঁচেছিল লক্ষিন্দর। আদৌ সাপ কামড়ে মারা যায়নি, এই কালনাগিনীর কোনো বিষই নেই, মারা গেছিল কার্বন মনোক্সাইড পয়জনিং, এবং তারপর হয়েছিল সিপিআর, হাত দিয়ে করেনি, মাথা ঠুকে ঠুকে করেছিল, আর তার জন্য বেঁচে গেছিল। দেখুন, সেই যে ঘটনা, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা বা মেডিকেল ব্যাখ্যা আমরা এখন খুব সহজে করতে পারি, কিন্তু সাপকাঠির চিকিৎসার ক্ষেত্রে আমরা সেদিনও যে অন্ধকারে ছিলাম, আজও সেই অন্ধকারে আছি। এখনো যে কোনো সাপ কামড়ালে আমরা প্রচুর ভয় পেয়ে যাই। ভয় পেয়ে কি করি? দৌড়ে ওঝা গুনিনের কাছে যাই। ওঝা গুনিনের কাছে গিয়ে আমরা আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি। তারপর যতক্ষণে হাসপাতালে নিয়ে যাই ততক্ষণে ডাক্তারবাবুদের কিছু করার থাকে না। এবার সবার প্রশ্ন হবে, ডাক্তারবাবু কতক্ষণের মধ্যে হাসপাতালে নিয়ে গেলে পেশেন্টকে বাঁচাতে পারবেন? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সাপকাঠির 100 মিনিটের মধ্যে, আবারও বলছি, যখন সাপ কামড়ালো তার 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিলিটার এভিএস ওর শরীরে সম্পূর্ণ প্রবেশ করানো যায়, তাহলে ওই পেশেন্টটি কিন্তু 100% বাঁচবেই। আবারও বলছি, সাপ কামড়ের 100 মিনিটের মধ্যে যদি 100 ml এভিএস, অর্থাৎ 10 ভায়াল এভিএস, যদি ওই পেশেন্টের শরীরে সম্পূর্ণ প্রবেশ করতে পারি, সে যত বড় সাপ কামড়া না কেন, যত বিষধর সাপ কামড়াক না কেন, তাহলে কিন্তু পেশেন্টটি 100% বাঁচবে। এইটা কি একটা অদ্ভুত কথা বলে ফেললাম না? আমাদের সাপকাঠির চিকিৎসার ক্ষেত্রে আমরা এটাকে বলি রুল অফ 100। উইদিন 100 মিনিট উই শুড গিভ 100 ml of AVS. The AVS should be completed. তার মানে এরকম নয় যে আমি জাস্ট এভিএসটা চালু করেছি আর পেশেন্ট বেঁচে যাবে, না। এভিএস চালাতে 1 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে আপনার হাতে সময় কতটুকু? আপনার হাতে সময় খুবই কম, 1 ঘন্টা 40 মিনিট। সেটাই 100 মিনিট, তো 1 ঘন্টা 40 মিনিট। তার মধ্যে ডাক্তারবাবু আবার 20 মিনিট একটা সময় নেবেন। 20 মিনিট সময় নেবেন কিসের জন্য? যদি চন্দ্রবোড়া সাপ কামড়ায়, আমি বলেছি একটা ব্লাড টেস্ট হয়, সেই ব্লাড টেস্টটা করতে 20 মিনিট সময় লাগে। তাহলে আপনাকে কতক্ষণের মধ্যে হাসপাতালে ঢোকাতে হবে? দেখুন, আপনার হাতে সময় আছে 15 থেকে 20 মিনিট। যখনই সাপ কামড়াচ্ছে বা আপনি মনে সরি আমি ভুল বললাম, 2017-18 সাল এই ডেবরা হাসপাতাল পশ্চিমবাংলায় সাপকাঠির চিকিৎসায় কিন্তু প্রথম হয়েছিল। আমরা একটি পেশেন্টকেও এখানে মরতে দিইনি, একটি পেশেন্টও এখানে মারা যায়নি 2017-18 সালে। কি করে হয়েছিল? আপনাদের সচেতনতার জন্য হয়েছিল। আমাদের কাজ কিছুই নেই, আমাদের কাজ শুধু ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট। আপনাদের সচেতনতার জন্য। আমার কাছে সেদিন কদিন আগে একজন পেশেন্ট এসেছিল, বললো, ডাক্তারবাবু আমি এই কথাটা জেনেছিলাম যে 100 মিনিটের মধ্যে যদি এভিএস দিয়ে দেওয়া যায় তাহলে পেশেন্টটি বেঁচে যাবে। রিনাদি আছেন, আপনি জানেন আমরা একটা পোস্টারিং করেছিলাম এই ডেবরা স্টেশনে। সেই পোস্টার সে কবে পড়েছিল, সে পড়ে পেশেন্টটিকে নিয়ে গেছে, পেশেন্টটি বেঁচেছে। তারপর আমার কাছে চেম্বারে এসেছিল, বেশি দিন আগে নয়, মাস দেড়েক আগে। তখন মনে হয়েছিল ওই সচেতনতার কাজটা সবচেয়ে জরুরি। আমি আবারও বলছি, পেশেন্ট আপনি কামড়ানোর 2 ঘন্টা বাদে যদি পিজি হাসপাতালেও নিয়ে যান, পেশেন্টকে বাঁচানো কিন্তু খুব মুশকিল হবে। পেশেন্টকে যদি 100% বাঁচাতে চান, তাহলে আপনার কাছের এই ডেবরা হাসপাতাল, আপনার কাছের এই পশং হাসপাতাল, যেখানে কিনা রুগী ভর্তির সুবিধা আছে, সেখানে যদি সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া যায়, তাহলে যত বিষ ঢালুক না কেন সেই সাপ, আমরা তাকে 100% বাঁচাবো। আমরা সাপের পরিচয় নিলাম,
এবার আমরা চলে আসি কি কি ধরনের সাপ হয়। দেখুন, যতগুলো সাপ আমাদের কামড়ায় তার 93%, 93% সাপ নির্বিষ। কি বললাম? 93% সাপ হচ্ছে নির্বিষ। আর আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি সাপ কামড়ের চিকিৎসায় সাফল্যের পরিমাণ, ওঝা গুনিনের সাফল্যের পরিমাণও 93%। কি করে হলো? নির্বিষ সাপ কামড়ালে আপনিও ওঝা গুনিন হতে পারেন। নির্বিষ সাপ কামড়ালে কারুর কিচ্ছু করতে হবে না, পেশেন্ট এমনিও বাঁচবে তেমনিও বাঁচবে। নির্বিষ সাপ কামড়ে দিলে আপনি ওঝা গুনিনের কাছে নিয়ে যান, সেও যেমনভাবে বাঁচাবে, বিভিন্ন রকম মন্ত্র পড়ে হেরে দেরে চন্দ্রবোড়া যাকে খায় তার ব্রহ্মপোড়া, কি যত ইচ্ছা মলম মাখাবে, কি যত ইচ্ছা গাছগাছড়ার ছোপ দেবে, তাতে পেশেন্ট এমনিও বাঁচবে, সেটা না দিলেও বাঁচবে, সেটা দিলেও বাঁচবে। কেন? 93% সাপ নির্বিষ। কিন্তু আমি এই মঞ্চে থেকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, ওই যে 7% সাপ যেটা কিনা বিষাক্ত, সেই সাপ কামড়েছে আর একজন ওঝা গুনিনও সেটা বাঁচিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সত্যি বলছি আমরা সরকারিভাবে তাকে পুরস্কৃত করব। সেটা কখনো হওয়া সম্ভব নয়। আমি যখন এইরকম একটা বক্তৃতা দিচ্ছিলাম হুগলি জেলায়, তখন একজন বলেছিল, ডাক্তারবাবু আমাদের পাশের বাড়ির রামপদ, ওকে কিন্তু এরকম একটা চন্দ্রবোড়া সাপ কামড়েছিল, কিন্তু ওঝার কাছে নিয়ে যেতে বেঁচে গেল। কি করে হলো? দেখুন, সাপের বিষের থলি, এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিষ থাকে। সেই বিষটি যদি তার আগে সে একটা শিকার ধরার জন্য একটা ব্যাঙকে কামড়েছে, তারপর একটা ইঁদুরকে কামড়েছে, তারপর আপনাকে কামড়ায়, তাহলে কিন্তু তার বিষের থলি নিঃশেষিত হয়েছে। ফলে সেক্ষেত্রে সেই চন্দ্রবোড়া সাপের কিন্তু বিষ আপনার শরীরে ঢুকবে না, অর্থাৎ সেটিও তখন নির্বিষ হিসেবেই গণ্য হবে। কিন্তু যদি ভরপুর বিষ আপনার শরীরে ঢোকায় আর ওঝা গুনিন বাঁচিয়ে দেয়, তাহলে আমরা পশ্চিমবাংলা সরকার থেকে পুরস্কৃত করব। কখনো হয়নি, হবেও না। কিন্তু ওই যে বললাম 93% পেশেন্ট বেঁচে যাচ্ছে। কি কেরামতিটা কোথায়? কেরামতি একটা জায়গায়, সেটা হচ্ছে নির্বিষ সাপ। নির্বিষ সাপ যখন কামড়াচ্ছে তখন এই ওঝা গুনিন বাবুরা তারা কি করছেন, বিভিন্ন রকম মন্ত্রতন্ত্র পড়ছেন বটে, কিন্তু মাথায় রাখবেন ওই মন্ত্রের জোর কিচ্ছু নেই এভিএস ছাড়া। বাঁচছে কিভাবে? 93% সাপ নির্বিষ, সে এমনিও বাঁচবে তেমনিও বাঁচবে। সাপের বিষাক্ত সাপ যদি বলেন, বিষাক্ত সাপ দু রকমের, একটা হচ্ছে নার্ভ বিষ আর একটা হচ্ছে রক্ততঞ্চন ধ্বংসকারী সাপ। এই যে বাম দিকে নিউরোটক্সিক লেখা রয়েছে, নার্ভ বিষ, যেগুলো কিনা আমাদের স্নায়ুতন্ত্রকে শিথিল করে দেয়, নিয়ে তারপর পেশেন্ট মারা যায়, এই সাপগুলো দু রকম। আমি খুব সহজে বলি, দু রকম বলতে যাদের ফনা রয়েছে, আমাদের এখানে দুটি সাপের ফনা আছে আমাদের এই দেবরা বালিচক এলাকায়। একটা হচ্ছে কেউটে আর একটা হচ্ছে গোখরো, মানে আপনাদের কথায় খরিস। যাদের ফনা আছে তারা কিন্তু ভয়ঙ্কর বিষাধর সাপ, এবং সেটা নার্ভ বিষযুক্ত সাপ। আর আরেকটি সাপ আছে যেটা ভয়ঙ্কর বিষধর নার্ভ বিষযুক্ত সাপ, কিন্তু মাথায় রাখবেন সেটি কামড়ালে কোনো কামড়ের দাগ থাকবে না, ব্যথা থাকবে না, এমনকি এতটুকু ফোলাও থাকবে না। কোনটা সেটা? আমি প্রথমেই আলোচনা করেছি, সেটা হচ্ছে কালচিতি। আরেকটা সাপ রয়েছে যেটা হচ্ছে রক্ততঞ্চন ধ্বংসকারী সাপ, কামড়ালে যে কোনো জায়গা থেকে রক্ত বেরোতে পারে। এমনকি কামড়ানোর পরে আমরা দেখেছি সিস্টার দিদিমণি যখন টিটেনাস ইঞ্জেকশনটা দিচ্ছেন, যেখানে টিটেনাস ইঞ্জেকশনটা দিচ্ছেন সেই ইঞ্জেকশনের সাইড থেকেও ব্লিডিং হতে পারে। এমনও দেখেছি যে ভদ্রমহিলাকে কামড়েছেন, সেই ভদ্রমহিলা সেই সময়টা মেনস্ট্রুয়েশন হচ্ছিল, সাপটা কামড়ানোর পর মেনস্ট্রুয়েশন বেড়ে গেল, অর্থাৎ ব্লিডিং সেটা বাড়বে। এই ব্লিডিং বাড়ছে যে সাপের কামড়ে বা যে কোনো জায়গা থেকে অহেতুক রক্ত বেরোচ্ছে, সেই সাপ হচ্ছে একটি, সেটা হচ্ছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া সাপ কামড়ালে রক্ততঞ্চন ধ্বংস হয়ে সেই ভাঙা রক্তের টুকরো কিডনিতে জমে কিডনি নষ্ট হয়ে পেশেন্ট মারা যেতে পারে। আর নার্ভ বিষযুক্ত সাপ, অর্থাৎ কিনা ফনাযুক্ত সাপ, মানে কেউটে বা গোখরো, বা একেবারেই ফনা নেই
অথচ নার্ভ বিষ, কালচিতি সাপ বা কালাচ সাপ, অনেকে বলে ডোমনাচিতি, এই দুটো সাপের কামড়ে কি হবে, আমাদের নার্ভগুলো ধীরে ধীরে শিথিল হয়ে যাবে, নিয়ে আমরা শ্বাস নিতে পারবো না, শ্বাস নিতে না পেরে মারা যাব। এই দেখুন সেই কালাচ সাপ, কুচকুচে কালো রং, আর তার উপরে দেখুন সাদা শাঁখের চুড়ির মতো দাগ। এই যে সাপটি, এটাই হচ্ছে মোস্ট মিস্টিরিয়াস সাপ। কামড়ালে, আবারও বলছি, কোনো ব্যথা, দাগ, ফোলা, যন্ত্রণা কিচ্ছু থাকবে না, একমাত্র ডাক্তারবাবুর চোখই ভরসা। ফলে কখনো যদি দেখেন কোনো পেশেন্ট সকালবেলা উঠে বমি করতে শুরু করেছে, সকালবেলা উঠে পেট ব্যথা শুরু হয়েছে, আমাদের এখানে তো সবচেয়ে মজা হচ্ছে যে কোনো রোগই নাকি গ্যাসই হয়। এখানে গ্যাস ছাড়া আর অন্য কিছু রোগ হতেই পারে না। আমি দেখেছি, মানে যখন ভেলোরে ডিপ্লোমা করতে গেছিলাম তখনও দেখেছি, ওখানকার লোকজন খুব হাসাহাসি করে যে তোমাদের মেদিনীপুরের লোকের একটা জিনিসই হয়, সেটা হচ্ছে গ্যাস। এবার আপনারা বলবেন, হ্যাঁ ডাক্তারবাবু, আমার তো গ্যাসই হয়। তাহলে এত এত মেডিকেল বই পড়েছি, আমার ঘরে গেলে তো বইয়ের ভেতরে ঢাকা পড়ে যাই আমি, তাতে শুধু গ্যাসের চিকিৎসা লেখা থাকে না কেন? মেডিকেল শপগুলোতে শুধু গ্যাসের ওষুধ বিক্রি হলে তো হতো, আর তো কিছু ওষুধ দরকার ছিল না, এত রোগ পড়ার দরকার নেই তো, সবই তো গ্যাস। মজা হচ্ছে আমরা এর কারণ অনুসন্ধান করেছি এবং দেখেছি সমস্যা হচ্ছে আমরা যখনই কোনো রোগ জ্বালা হয় আমরা কি করি, পাশের বাড়ির গ্রামীণ চিকিৎসকের কাছে প্রথমে যাই। গ্রামীণ চিকিৎসক তার রোগ নির্ণয়ের অপারগতাকে গ্যাস হয়েছে বলে দেখে দেন। তিনি বুঝতে পারেন না মাথা যন্ত্রণাটা কিসের হচ্ছে, তিনি বলে দেন গ্যাসটা মাথায় উঠে গেছে। তিনি বুঝতে পারেন না পেটে কোন জায়গায় কি জন্য ব্যথা হয়েছে, তিনি বলেন গ্যাস জমে গেছে। তিনি বুঝতে পারেন না পায়ে ব্যথা হয়েছে কি জন্য, তিনি বলেন পায়ে গ্যাসটা নেমে গেছে। আর আমাদের অতি বুদ্ধিমান বাঙালি সেই গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে ধরে ধরে আমরা ছুটি, সারা পৃথিবী জুড়ে ছুটতে থাকি। ভেলোর যাই, দক্ষিণ ভারত যাই, কেউ দিল্লি যাচ্ছি, কেউ মুম্বাই যাচ্ছি, সব জায়গায় গিয়ে একই গল্প আউড়ে থাকি যে আমার গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে রে। আমার আর কিছু হয়নি। যতই ওখানকার ডাক্তারবাবুরা বলুক, আমরা একটা জিনিস ধরে আছি যে আমাদের গ্যাস ছাড়া কিছু হতেই পারে না, যার জন্য বাঙালি ভোগে বেশি। বাঙালি কিছুতেই মাথা থেকে গ্যাসটাকে সরাতে পারে না। রোগ নির্ণয়ের দরকার নেই বাঙালির, বাঙালি শুধু একটা জিনিস জানতে চায়, আমার গ্যাস হয়েছে তো, ব্যাস, গ্যাস হয়েছে মানে আমি ঠিক আছি। একটা কেন, 4টে গ্যাসের ওষুধ খাবো, কমছে না তো কি হয়েছে, আবার গ্যাসের ওষুধ খাবো, 4টে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাবো, কিন্তু আসল রোগ ডায়াগনোসিস আমরা করব না। যেমন ভাবে প্রথম ঘটনাতেও আমি তাই বলেছি। এই যে সাপটি, এই সাপটি কামড়ালে কি হবে, পেটে ব্যথা, গলা ব্যথা, আর ওপরের চোখের পাতাগুলো এরকম ছোট ছোট হয়ে যাবে, খুলতে পারবে না। আমি ছবি দেখাবো। এই যে 3টে সিমটম যদি থাকে, সবার কিন্তু নাকি গলা নাও হতে পারে, কিন্তু এই 3টে সিমটম যদি থাকে মাথায় রাখবেন, তাকে কিন্তু কখন রাত্রেবেলা কালচিতি সাপ কামড়ে গেছে আপনি বুঝতেও পারেননি। এই সাপটি সাধারণত রাতচরা, রাতের বেলা কামড়ায়, এবং এটা কামড়ালে দাগ থাকবে না, ব্যথা থাকবে না, আপনি বুঝতেও পারবেন না, ভাববেন যে মশা কামড়ে বেরিয়ে গেছে। সকালবেলা উঠে দেখলেন বমি শুরু হয়েছে, পেটে ব্যথা শুরু হয়েছে। আমরা চিকিৎসকদের যখন ট্রেনিং দিই তখন বারবার বলি, আপনি ভাবতে পারেন পেট ব্যথার জন্য গ্যাস্ট্রাইটিস হয়েছে, আপনি ভাবতে পারেন কোলেসিস্টাইটিস অর্থাৎ পাথর হয়েছে, আপনি ভাবতে পারেন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কিন্তু আপনি সব ভাবার মাঝখানে একটা জিনিস ভেবে রাখুন যে কালচিতি সাপে কামড়ায়নি তো। আজ থেকে 1 সপ্তাহ আগের একটা ঘটনা বলছি। আমাদের ডেবরা হাসপাতালেই ভর্তি হওয়া একজন পেশেন্ট ডিসান হাসপাতালে ভর্তি আছেন। কিসের জন্য? পেট ব্যথা হয়েছে, গলা ব্যথা হয়েছে, তারপরেই আস্তে করে পেশেন্ট ধীরে ধীরে কোলাপস করতে শুরু করেছে। যখন কোলাপস করতে শুরু করেছে তখন মেদিনীপুর স্পন্দন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্পন্দন হাসপাতাল, 2জন ছিলেন পেশেন্ট, একই সঙ্গে শুয়েছিলেন। তার একজনকে ডেবরা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে এভিএস দিয়ে। সাপের কামড়ের কোনো হিস্ট্রি নেই, কেউ বলেনি সাপের কামড় হয়েছে। একজনকে চিকিৎসা করা হয়েছে ডেবরা হাসপাতালে, আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে ডিসান হাসপাতালে। আপনি শুনবেন ডিসান হাসপাতালে কি চিকিৎসা হচ্ছে? ডিসান হাসপাতালে চিকিৎসা হচ্ছে পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে বলে। আমি ডিসান হাসপাতালে সুপারকে ফোন করলাম। সুপারকে ফোন করার পর সুপার দিলেন, যে কনসার্ন ডক্টর তার সঙ্গে কথা বলা হলো। তিনি বলতেই পারছেন না, ডাক্তারবাবু আমি না কিছু বুঝতে পারছি না কি হয়েছে। আমি বললাম দেখুন, উনার সঙ্গে আরেকজন শুয়েছিলেন,
তাকে কিন্তু কালচিতি সাপ কামড়েছে, আমরা শিওর, এবং সেই পেশেন্টকে আমরা বাঁচিয়েও নিয়েছি। বলছেন ডাক্তার আমরা বুঝতেই পারছি না কি করে হার্ট ফেলিওর, আমরা বুঝতে পারছি কিন্তু কেন হয়েছে বুঝতে পারছি না। দিস ইজ দ্য মিস্ট্রি। এটাই হচ্ছে ভয়ঙ্কর বিষধর সাপ কালচিতি সাপের কামড়ের লক্ষণ। আপনি বুঝতেই পারবেন না, ডায়াগনোসিস তো খুব দূরের কথা। ডিসান হসপিটাল আপনারা সবাই জানেন, গত সপ্তাহের ঘটনা বলছি আমি। ফলে মাথায় রাখবেন, সকালবেলা যদি কোনো জোয়ান ছেলে বাথরুম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল, আপনি সব ভাবুন, গ্যাস মাথায় উঠে গেছে ভাবুন, আপনার ক্ষমতা আছে, আপনার স্বাধীনতা আছে ভাবার, কিন্তু একবার ভাবুন কালচিতি সাপে কামড়ায়নি তো। দেখুন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কালচিতি সাপের কামড়ের ছবি। এই কামড়ের ছবিতে একটা জিনিস পরিষ্কার, দেখুন চোখের পাতাগুলো ঝিমুঝিমু, চোখের পাতা খুলতে পারছে না। শিবনেত্র যাকে আমরা বলছি, আমাদের মেডিকেল পরিভাষায় এর নাম হচ্ছে টোসিস। প্রত্যেকটা পেশেন্টের দেখুন চোখগুলো খুলতে পারছে না। এটা হচ্ছে আমাদের কাছে সেই লক্ষণ যেটা দিয়ে আমরা ডায়াগনোসিসটা করি নার্ভ বিষযুক্ত সাপের কামড় কিনা। দেখুন আমি যে একটু আগে গল্পটা বললাম, এই খবরটা দেখুন তো কি লেখা রয়েছে। লেখা রয়েছে এভিএস না পেয়ে মৃত্যু কালাচ দষ্ট কিশোরীর। কালাচ মানে কালচিতি। এভিএস না পেয়ে একটা পেশেন্ট মারা গেছে, এই বাচ্চা মেয়েটা। দেখুন কোনো কামড়ের হিস্ট্রি নেই। খবরের যে জিনিসটা আপনি দেখার জায়গা তার হচ্ছে তার ওপরের লেখাটা। কি লেখা আছে দেখেছেন? বাড়ির লোকের বাধা। আমি যে গল্পটা প্রথম আপনাদের কাছে করলাম, অনেকেই ভাবলেন ডাক্তারবাবু কি কথা বললেন, এটা কি আদৌ সত্যি? এই ঘটনাটা কিন্তু আমার নয়। এই ঘটনা যেটা হয়েছে সেটা নদিয়াতে। ডাক্তারবাবু বলছেন তাকে সাপে কামড়েছে, কিন্তু বাড়ির লোক তাকে চিকিৎসা করতে দিচ্ছেন না। বলছেন না, সাপে কামড়ায়নি, অতএব আমরা এভিএস দিতে দেব না। আমার মতো সমস্ত ডাক্তারবাবুরা এতটা রিস্ক নিতে পারবেন না। 50-60 জন লোক এসে গেছে, সঙ্গে পলিটিক্যাল নেতা, ছেড়েই দেব আমরা। ওই ডাক্তারবাবু ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, পেশেন্ট কিন্তু মারা গেছে। পরবর্তীকালে সেই পেশেন্টের যখন পোস্টমর্টেম করা হয়েছে তাতে দেখা গেছে যে পেশেন্টকে কিন্তু কালচিতি সাপ কামড়েছিল। কার দোষ? কারুর নয়, আমাদের সচেতনতার দোষ। আমরা এখনো জানি না যে কিছু সাপ আছে, অর্থাৎ কালচিতি সাপ অন্তত আছে, যেটা কামড়ালে কামড়ের দাগ থাকবে না, ব্যথা থাকবে না, বা এতটুকু ব্যথাও দাগও থাকবে না, ব্যথা থাকবে না, বা ফোলা থাকবে না। এই নার্ভ বিষযুক্ত সাপ দুটো রকম সাপ বলেছি আমি। একটা হচ্ছে ফণাযুক্ত সব সাপই নার্ভ বিষ, আর একটা বলেছি কালচিতি। কামড়ের ক্ষেত্রে মাথায় রাখবেন চোখের পাতা ঝিমুঝিমু হয়ে যাচ্ছে। আর ফণাযুক্ত সাপ যদি কামড়ে এই লক্ষণ হয়, একই লক্ষণ হবে। যদি হয় সঙ্গে সঙ্গে হবে, এই চোখের পাতা ঝিমুঝিমু সঙ্গে সঙ্গে হবে। কিন্তু কালাচ যদি কামড়ায়, অর্থাৎ কালচিতি যদি কামড়ায়, সেক্ষেত্রে এই চোখের পাতা পড়ে আসার লক্ষণ 24 ঘন্টাও লাগতে পারে আসার জন্য। এবার আমরা সাধারণত কি করি? সাপে কামড়েছে, কি কামড়েছে আমরা জানি না, আমরা দৌড়ে হাসপাতালে যদি গেলামও, গিয়ে ডাক্তারবাবুর কাছে তদবির করতে থাকি একটা জিনিসই। আমার এতদিনের অভিজ্ঞতা একটা জিনিস বুঝেছি, গিয়ে প্রত্যেকে গিয়ে বলেন যে ডাক্তারবাবু আপনার যা ব্লাড টেস্ট করার আছে করে নিন, করে নিয়ে আপনি আমাকে বলে দিন সাপের কামড়ের বিষ আছে কি নেই, সাপের বিষ আছে কি নেই, যদি না থাকে আমাকে ছেড়ে দিন। এবার আমি কি বলছি এখানে, এই সাপের কামড়ের ক্ষেত্রে, কালচিতি সাপের কামড়ের ক্ষেত্রে তার বিষক্রিয়ার লক্ষণ আসতে 24 ঘন্টা অবধি আসতে পারে। ডাক্তারবাবু যেখানে এত এমবিবিএস এমডি ডিএম করা ডাক্তারবাবু যেখানে বুঝতে পাচ্ছেন না, সাপের কামড়ের চিকিৎসা করতে পারছেন না, আমি ডিসান হাসপাতালের নাম দিয়ে বললাম, সেখানে আমি আপনি যারা কিনা সাধারণ মানুষ, তারা কি করে হাসপাতালে গিয়ে আমরা জোর করতে পারি যে ডাক্তারবাবু আপনি ছেড়ে দিন, আমার তো পাশেই বাড়ি, আমি হাসপাতাল থেকে চলে যাব, আপনি জাস্ট আমাকে বলে দিন কি কি সিমটম, আমি সঙ্গে সঙ্গে এসে চিকিৎসা করে ফেলবো? সম্ভব না। ফলে যেটা করবেন, হাসপাতালে গিয়ে একটু ধৈর্য ধরে প্রাণের বিনিময়ে দয়া করে হাসপাতালে ভর্তি থাকবেন। একটা দিন যদি ভর্তি থাকা যায়, তাহলেই কিন্তু ডাক্তারবাবু যিনি চিকিৎসা করছেন তিনি বলে দিতে পারবেন সাপের কামড়ের বিষ আছে কি নেই। কেন বললাম? কারণ কোনো ব্লাড টেস্ট দিয়ে, একমাত্র চন্দ্রবোড়া ছাড়া,
আমরা কোনো ব্লাড টেস্ট দিয়ে কিন্তু বুঝতে পারবো না যে নার্ভিসযুক্ত সাপের বিষ শরীরে ঢুকেছে কি ঢোকেনি। কাছাকাছির মধ্যে যে দেশে এটা টেস্ট হয় সেটা হচ্ছে থাইল্যান্ড। তাহলে আমাকে টেস্ট করতে থাইল্যান্ড যেতে হয়। মাথায় রাখবেন, ডাক্তারবাবু যখন আপনাকে ভর্তি রাখতে বলছেন, দয়া করে ভর্তি হবেন। কেউ এই তদবির করবেন না যে ডাক্তারবাবু আমার তো পাশেই বাড়ি, আমি চলে যাই। কারণ আপনার ওই চলে যাওয়াটা কিন্তু জীবন নিয়ে নিতে পারে। ফলে হাসপাতাল থেকে চলে যাওয়ার তদবির না করে হাসপাতালে থাকার চেষ্টা করুন। এবার আমরা চলে আসছি গোখরো। আমি বলেছি আমাদের না আলাদা করার দরকার নেই, গোখরো কামড়েছে কি কেউটে কামড়েছে দরকার নেই। ফনাযুক্ত সাপ কামড়েছে মানেই আমাদেরকে চিকিৎসা একটাই, এভিএস দেবো আর নিওস্টিগমিন অ্যাট্রোপিন বলে একটা জিনিস দেবো। এই দুটো জিনিস দেখুন, সবচেয়ে দেখতে ভয়ঙ্কর সেটা হচ্ছে এই সাপটাই, গোখরো। দেখতে ভয়ঙ্কর সুন্দর, কিন্তু এই সাপের কামড়ের চিকিৎসা হচ্ছে সবচেয়ে সহজ। আমরা যতদিন এখানে ছিলাম দেবরা হাসপাতালে, আমরা এই সাপের কামড়ের চিকিৎসা কখনোই বাইরে পাঠাইনি, আমরা এখানেই করেছি। প্রত্যেকটা পেশেন্ট বেঁচেছে যদি সে সঠিক টাইমে এসছে। যদি সঠিক টাইমে না আসে তাহলে কিন্তু ওই নার্ভ শিথিল হতে হতে শ্বাসকষ্ট শুরু হবে, তখন ভেন্টিলেশন প্রয়োজন হবে, তখন আমাকে বাইরের জায়গায় পাঠাতে হতে পারে। যতক্ষণ না শ্বাসকষ্ট শুরু হচ্ছে ততক্ষণ অবধি আমার কিচ্ছু দরকার নেই, ওখানে বসে বসে এই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসা হয়ে যাবে, এই পশং হাসপাতালেই চিকিৎসা হয়ে যাবে। কামড়ের লক্ষণ কি? এই কেউটে বা গোখরো এগুলোর কামড়ের লক্ষণ কি? সেই একই, গলা ব্যথা, পেট ব্যথা আর চোখের পাতা ঝিমুঝিমু হয়ে যাওয়া, সেম লক্ষণ, জাস্ট লাইক কালচিতি। একদম কালচিতিতে যা লক্ষণ এখানেও তাই, কিন্তু এর একটা তফাৎ আছে। এই ফনাযুক্ত সাপগুলো কামড়ালে কিন্তু ব্যথা হবে, জায়গাটা ফুলে যাবে। আবার বললাম, ফনাযুক্ত সাপগুলো যদি কামড়ায় ব্যথা হবে, ফুলে যাবে, চোখের পাতা ঝিমুঝিমু হবে, যেমন তার সঙ্গে এই ফোলাটা থাকবে, ব্যথাটা থাকবে। এবং সেই ব্যথাটা কিন্তু এরকম নয় যে একটা জায়গায় ফুলে রয়ে গেল, না। যদি পায়ে কামড়ায় সেই ফোলাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, যদি হাতে কামড়ায় ফোলাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু কালচিতি সাপের কামড়ের ক্ষেত্রে কিন্তু ব্যথা থাকবে না, ফোলা থাকবে না। দেখুন, এই যে ক্রমবর্ধমান ফোলাই প্রধান লক্ষণ কোনগুলো? এই ফনাযুক্ত সাপের ক্ষেত্রে সেই একই লক্ষণ। আমি কয়েকটা ভিডিও যদি পারি দেখাবো, পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে এই সাপের কামড়ের ক্ষেত্রে, সেটা আমরা দেখাবো। এবার দেখুন একটা কি মজার জিনিস, এই যে ডান দিকে, ওপরের ডান দিকে যে হাতের ছবিটা দেখছেন না, এই পেশেন্টটি সবংয়ের পেশেন্ট। স্বামী স্ত্রী দুজনে মিলে সাপের খেলা দেখান এবং ওঝাগিরি করেন। ডেটও দেওয়া আছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, 2016 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। ওনারা সাপ খেলা দেখাতে গেছিলেন মারোতলায়। আপনারা যদি কেউ মারোতলার মানুষ থাকেন হয়তো মনে থাকতে পারে ঘটনাটা। মারোতলায় সাপ খেলা দেখাতে গেছেন, দেখাতে গিয়ে ভদ্রমহিলাকে একটা গোখরো সাপ কামড়ে দিয়েছে। দেখুন এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, বাম হাতের কোড়ে আঙুলটায় কালো অংশটা, ওখানে কামড়ে দিয়েছে। উনারা তো ওঝা, উনারা কি করেছেন জানেন? কামড়ানোর সঙ্গে সঙ্গে একটা মোটরসাইকেল নিয়েছেন, উনার হাজবেন্ড উনার স্ত্রীকে পেছনে বসিয়েছেন, মাঝখানে বসিয়েছেন, পিছনে আরেকটি লোককে বসিয়েছেন, নিয়ে সোজা ডেবরা হাসপাতাল। তখন কিন্তু ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়নি, তখন ডেবরার পুরনো হাসপাতালটি ছিল। ঢুকেই যে প্রথম বেডটা, ঢুকেই ডান দিকে প্রথম বেড, তাতে আমি ভর্তি করেছিলাম। পেশেন্টের দেখুন বাম দিকের হাতের কোড়ে আঙুলটা ফুলে গেছে, কালো হয়ে গেছে। আমরা ট্রিটমেন্ট শুরু করলাম, পরের দিন সকালবেলা পেশেন্ট সুস্থ, বাড়ি চলে গেল। শুধু একটু ফোলাটা ছিল, ফোলাটার জন্য আমরা ওষুধপত্র দিলাম, পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি চলে গেল। আচ্ছা, ওঝা কিন্তু উনারা, আমি এই ছবিটা এই জন্যই দেখাই, একজন ওঝা তিনি কিন্তু জানেন কি করতে হবে, কিন্তু আমার আপনার প্রাণের বিনিময়ে ওই মন্ত্র পড়ে কিন্তু লাভ কিছু হবে না। তিনি জানেন চিকিৎসা কি, সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে এসছেন, আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসা করেছি। পেশেন্ট তার পরের দিন 12 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। কিন্তু আপনি আমি যান, তাহলে কিন্তু মন্ত্র পড়া শুরু হবে, আর মন্ত্র পড়ে কোথায় যাব? চিত্রগুপ্তের খাতায় নাম উঠবে। অবশেষে মৃত্যুর কারণ হিসেবে লিখব কি? ডাক্তারবাবুর চিকিৎসার গাফিলতি। আসল জায়গা আমরা কেউ খুঁজব না। আচ্ছা, সাপের কামড়ের
দাগ, সবাই আমরা বলি যে দাগটা বিশাল বড় ইম্পর্টেন্ট। আমি তো ছোটবেলা থেকে শুনে এসেছি একটাই কথা, যদি দুটো দাগ হয়, যদি একটু দুটো দাগের মধ্যে দূরত্ব থাকে, তাহলে বোধহয় বিষাক্ত সাপ। আর যদি আঁচড়ানোর দাগ থাকে, অনেকগুলো দাগ থাকে, তাহলে সেটা নির্বিষ সাপ, তাই তো? আমি একটা ছবি দেখাই। এই সাপের কামড়টা দেখুন তো, দুটো দাগ আছে তো, দুটো দাগ আছে, দুটো দাগের মধ্যে একটা ডিস্টেন্সও আছে। আমি আপনি কি বলবো, এটা বিষাক্ত সাপের কামড় তো? কিন্তু ঘটনাচক্রে এটা নির্বিষ সাপের কামড়। এটাতে কিন্তু কোনো বিষযুক্ত সাপের কামড় নয় এই ঘটনা। আবার দেখুন, আমি যদি আরেকটা ছবি দেখাই, এই কামড়ের দাগটা দেখুন তো, এই যে ডান দিকের কামড়ের দাগ, একটা ছোট্ট বাচ্চার পায়ে কামড়েছে। আপনি কি দেখছেন এটা? এটা কি দুটো দাগ আছে? নেই। কি আছে? মনে হচ্ছে যেন কোথাও একটা ছড়ে গেছে, তাই না? একটা পালা ফালাতে ছড়ে টড়ে গেছে। কিন্তু ঘটনাচক্রে এটা হচ্ছে একটা গোখরো সাপের কামড়। আপনি মাঝখানের দাগটা দেখুন, কোনো সাপের কামড়ের দাগই নেই, আছে যেটা কি একটু কালশিটে পড়ে গেছে মাঝখানে ছবিটা। কিন্তু ঘটনাচক্রে এটাও হচ্ছে একটা গোখরো সাপের কামড়ের দাগ। আপনি বাম দিকে দেখুন, একদম বাম দিকের প্রথম ছবি, কি হয়েছে? ফুলে আছে জায়গাটা, কালো হয়ে আছে, কালশিটে পড়েছে, দাগ নেই, দুটো দাগ নেই, কিন্তু এটাও একটা গোখরো সাপের কামড়ের দাগ। আমি এই যে দুটো ছবি, আমি এই দুটো ছবি এই জন্য দেখাচ্ছি, একটাই কারণ, তার কারণ হচ্ছে কখনোই সাপের কামড়ের দাগ দেখে বিষযুক্ত সাপ কি নির্বিষ সাপ সেটা ডায়াগনোসিস করতে যাবেন না। সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করে ফেলি। আমরা পেশেন্টকে কি করি? কামড়ে দিল, আমরা ফার্স্টেই দেখি দাগ আছে, দুটো দাগ আছে, তাহলে বিষাক্ত, আর দুটো দাগ নেই, তাহলে নির্বিষ। বড্ড বেশি ভুল হয়ে যাবে। এই সাপটার কামড়ের ক্ষেত্রে একদম পরিষ্কার দুটো দাগ আছে, কিন্তু এটা নির্বিষ সাপের কামড়। আর এইগুলোর ক্ষেত্রে আপনি দেখুন, কোনোটাতেই কিন্তু সেই দুটো দাগ নেই, অথচ আমি বলছি এগুলো প্রত্যেকটাই আমাদের ডেবরা হাসপাতালের ঘটনা, প্রত্যেকটাই কিন্তু বিষাক্ত সাপ, এবং সেটা গোখরো সাপের কামড়ের দাগ। ডেবরা হাসপাতাল আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ রফিককে, আমরা এখনো কাজ করতে দেখছি ডক্টর কুমারব সরেনকে। ঘটনাচক্রে যদি আমি বলি, সাপ কামড়ের চিকিৎসা আমাদের এমবিবিএসে পড়ানো হয় না, শিখলাম কোথায়? এই মানুষটার কাছে, যিনি এখনো এখানে আছেন, কুমারব সরেন, উনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন। তারপর দয়াল বন্ধু স্যার, তারপর এখন আমি ট্রেনার হয়েছি। কিন্তু একটা কি অদ্ভুত ডায়াগনোসিস দেখুন, আমি ডক্টর কুমারব সরেনের একটা ঘটনা বলছি। এই যে আমি এখানে ছবিতে বোধহয় পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে পাটা দেখছেন না, 2016 18/6/2016 সালের এক ঘটনা। একটি পেশেন্ট আমাদের হাসপাতালে এসছে, পুরনো হাসপাতালে এসে কি বলছে, একজন কোয়াক ডাক্তারবাবু এসছেন, কোয়াক ডাক্তারবাবু নিয়ে এসে বলছে, ডাক্তারবাবু পেশেন্টের স্ট্রোকের মতো হয়েছে। কি বলছেন? স্ট্রোকের মতো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাথরুমে গেছিল, বাথরুম থেকে ফিরে এসে মাথা ঘুরে পড়ে গেছে। কি বলবেন আপনি? প্রেশারটা একটু বেশি রেখেছি ডাক্তারবাবু, স্ট্রোকের মতো হয়ে গেছে। নিয়ে এসছে সোজা হাসপাতাল, হাসপাতালে নিয়ে এসছেন ডক্টর কুমারব সরেন। ওই 2016 সাল, তখন পুরনো হাসপাতাল, আমি ছিলাম আউটডোরে, উনি ছিলেন এমার্জেন্সিতে। উনি এমার্জেন্সিতে পেশেন্ট দেখেছেন, দেখে দেখছেন স্ট্রোক হলে আমাদের না হায়ার ফাংশন, মানে ব্রেনের হায়ার ফাংশন বলে একটা কথা রয়েছে, সেটার একটা গন্ডগোল হয়, কথাগুলো জড়িয়ে আসবে, কথার মধ্যে অসংলগ্নতা থাকবে, সেটা নেই। শুধু পেশেন্ট যেটা বলছে, আমার কেমন যেন একটা অস্বস্তি ভাব হচ্ছে এবং গলায় যেন একটু ব্যথা করছে। ডাক্তারবাবু কিন্তু বুঝে গেছেন। ডাক্তারবাবু কি দেখেছেন? আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই পায়ের ছবিটায় ডাক্তারবাবু দেখলেন, এই যে পায়ের ছবিটা উনি তুলেছিলেন, তার নিচে একটু চুনের দাগ আছে, এখানে আমি দেখাতে পাচ্ছি না, চুনের দাগ আছে। ডাক্তারবাবু ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, আচ্ছা এইখানে চুনের দাগ কেন? এইখানে চুনের দাগ কেন?
ভদ্রলোক বলছেন আমি তো খাওয়া দাওয়া করেছিলাম, নিয়ে তারপর বাথরুমের দিকে গেছিলাম। ওই বাথরুমের দিকে যাওয়ার সময় একটা ওই বাঁশের পালা কঞ্চি কিছু পড়েছিল, সেগুলো কি একটা খুঁচিয়ে গেছে আমার এখানে। তো গ্রামে ঘরে কি করে, ফিরে এসে সেটাতে একটু চুন লাগিয়ে দেয়। তো উনিও সেটা চুন লাগিয়েছেন। চুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তারবাবু তখন আমাকে ডাকলেন, ডক্টর সরেন আমাকে ডাকলেন যে শুভেন্দু একটা দারুণ ঘটনা দেখবে এসো। আমি আউটডোর থেকে গেলাম, গিয়ে আমাকে বললেন বল দেখি শুভেন্দু, এটা বলো দেখি এটা কি আছে ঘটনা। আমি পুরো হিস্ট্রি নিলাম। পুরো হিস্ট্রি নিয়ে আমারও মাথায় তখন কিছু ঢুকছে না। আমি বললাম এই পায়ের দাগটা কিসের? বলছে ওটাই তো মজা। আমরা তখন ঠিক করলাম যে বোধ হয় ওকে কোবরা সাপে কামড়েছে। কারণ দেখুন যখন কামড়েছে তার আধ ঘন্টার মধ্যে পাটা কিভাবে ফুলেছে দেখেছেন? ওই বাঁশের কঞ্চি বা ওই পালাগুলোর মধ্যে হয়তো কোনো একটা কোবরা সাপ মানে গোখরো সাপ ছিল, সেটা হয়তো কামড়ে দিয়ে বেরিয়ে গেছে। কি করে বুঝবো? আমরা সঙ্গে সঙ্গে কি করলাম, নিওস্টিকবিন বলে একটা ইঞ্জেকশন পাওয়া যায়, সেটা দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমি তো সুস্থ লাগছে, এবার বাড়ি চলে যাই। তখন আমরা শিওর হলাম যে ওকে কামড়েছে আসলে গোখরো সাপ। এইভাবে হলো সেদিনকার চিকিৎসা। পরের দিন পেশেন্ট বাড়ি চলে গেল। আচ্ছা, কোথায় বাঁশের কঞ্চি দাগ হয়েছে, বাঁশের কঞ্চিতে কেটে গেছে পা, আর সেখান থেকে ডাক্তারবাবু ডায়াগনোসিস করছেন কি গোখরো সাপের কামড়। এটাই চিকিৎসা বিজ্ঞানের মজা। ফলে কখনোই আপনি যদি বুঝতে না পারেন, দয়া করে হাসপাতাল যান। হাসপাতাল বিমুখ হয়ে কিন্তু এক পেশেন্ট বাঁচতে পারে না। আমরা অনেক প্রিভিলেজ যে এত বড় হাসপাতাল আমাদের সামনে রয়েছে। এবং সবচেয়ে মজার কথা, সাপকাঠি চিকিৎসায় এই মুহূর্তে তৃতীয় স্থান অধিকার করে আছে আমাদের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। ফলে আমরা কিন্তু এই হাসপাতালের কাছে থাকি, তা সত্ত্বেও যদি আমরা ওঝা গুনিনের কাছে গিয়ে নিজেদের জীবনকে সঁপে দিতে চাই, তাহলে সেটা আমাদের লজ্জা। এরপর চলে আসি চন্দ্রবোড়া। সবাই জানি, সবাই চিনি, এই সাপটাকে চিনি না কেউ এরকম নেই। গায়ের ওপর সম্পূর্ণ গোল, চন্দ্রবোড়ার দাগ হচ্ছে সম্পূর্ণ গোল। গায়ের ওপর যে দাগগুলো আছে সেগুলো সম্পূর্ণ গোলাকার, যার জন্য তার নাম চন্দ্রের মতো দাগ বলে চন্দ্রবোড়া। এটা কামড়ালে কি হবে? রক্ততঞ্চন ধ্বংস হবে। যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, এবং সেই রক্তক্ষরণের যে রক্তের টুকরোগুলো জমে যাবে কিডনিতে, নিয়ে কিডনি নষ্ট হয়ে পেশেন্ট মারা যাবে। দেখুন এই পেশেন্টের কি হয়। যখন পেশেন্টকে কামড়ায়, পেশেন্ট যখন আমাদের কাছে আসে, কামড়ের জায়গাটা ফুলতে শুরু করে, ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা থাকবে। তাহলে এই সাপ কামড়ালেও কিন্তু সেই কথাটা আমাদের প্রযোজ্য, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিজারে। অর্থাৎ যখন কামড়াবে সেই জায়গাটা ব্যথা হয়ে যাবে, ফুলে যাবে, কালশিটে পড়ে যেতে পারে, ইঙ্গুইনাল লিমনোডগুলো ফুলে যেতে পারে, এবং রক্তক্ষরণ যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। দেখুন এই ডান দিকের পেশেন্টের মুখের ভেতর থেকে রক্তক্ষরণ হচ্ছে, খুব কমনলি আমরা দেখতে পাই এটা, মুখের ভেতর থেকে রক্তক্ষরণ। এই যে ডান দিকের আরেকটা পেশেন্টের ছবি দেখুন, আমাদের রাধামোহনপুরের পেশেন্ট, রাধামোহনপুর ঠিক নয়, ডিঙ্গল বোধহয়, ডিঙ্গলের পেশেন্ট। ভদ্রলোক বিকেলবেলায় মাঠে চাষের কাজে গেছিলেন। চাষের কাজ থেকে যখন ফিরে আসছেন, সেই মুহূর্তে মাঠের আলে একটা সাপ ছিল, ওনাকে কামড়েছে পায়ে। সাপ কামড়ালে আমরা খুব প্যানিকড হয়ে যাই। উনি দৌড়াতে শুরু করেন। দৌড়ানোর সময় উনি চোট পান নাকে, পড়ে গেছিলেন, পড়ে গিয়ে নাকে চোট পান। দেখুন নাকের জায়গাটা ফুলেছে, কিন্তু সবচেয়ে মজার জিনিস, যখন আমার কাছে নিয়ে এলেন হাসপাতালে, কন্টিনিউয়াস রক্ত বেরোচ্ছে মুখের ভেতর থেকে। আপনারা দেখলে বুঝতে পারবেন, জিভটা লাল হয়ে আছে, হয়তো এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে না, রক্তক্ষরণ কন্টিনিউয়াস হচ্ছে। ওই পেশেন্টকে আমরা সঙ্গে সঙ্গে এভিএস দিয়েছিলাম, কিন্তু যেহেতু সাপ কামড়ের পরে উনাদের আমাদের কাছে আনতে 1.5 ঘন্টা পেরিয়ে গেছিল, ফলে সম্পূর্ণ চিকিৎসা আমাদের এখানে সম্পূর্ণ করা যায়নি। 10 ভায়াল নয় 20 ভায়াল এভিএস দেওয়ার পরেও আমাদেরকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠাতে হয়েছিল। ওই পেশেন্ট এখন কিন্তু বেঁচে আছেন, এবং শুধু বেঁচে নেই, আবার চাষের কাজ করছেন, এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেঁচে আছেন আফটার ডায়ালিসিস। ডায়ালিসিস হয়েছে, 2বার ডায়ালিসিস পেয়েছেন, পেশেন্ট বেঁচে গেছে। দেখুন এই যে পেশেন্টের ক্ষেত্রে একমাত্র রক্ত পরীক্ষার একটা মূল্য আছে, কিন্তু সেই রক্ত পরীক্ষা কিন্তু এরকম নয় যে পাশের ল্যাব থেকে একটা রক্ত পরীক্ষা করে আনুন, দরকার নেই। আপনি রাতের বেলা গেলেন, সব ল্যাব তো বন্ধ, ডাক্তারবাবু ডায়াগনোসিস করবে কি করে? এই প্রশ্ন যদি আপনাদের মাথায় আসে, তাহলে সেটা ভুল করছেন। কারণ কোনো সাপের কামড়ের ক্ষেত্রে
এমন কোনো রক্ত পরীক্ষা লাগে না যেটার জন্য ল্যাবরেটরিতে যেতে হবে না। ডাক্তারবাবুর কাছে একটা ছোট্ট টেস্ট টিউব থাকলেই হবে। ডাক্তারবাবু এই চন্দ্রবোড়া সাপের বিষ আছে কিনা একটা টেস্ট টিউব নিয়ে ব্লাডটা নেবেন, 20 মিনিট ধরে ব্লাডটা রাখবেন। যদি রক্তটা 20 মিনিট পরে জমে যায় তাহলে বলবেন যে তখনও অবধি চন্দ্রবোড়ার বিষ শরীরে ঢোকেনি। এই একটাই পরীক্ষা। আমি ওই জন্য বললাম না, 100 মিনিটের মধ্যে 100 ml এভিএস যদি শরীরে ঢোকানো যায় তাহলে পেশেন্টটা 100% বাঁচবে। কিন্তু ডাক্তারবাবুর একটা পরীক্ষা করতে 20 মিনিট সময় লাগবে, এটাই সেই পরীক্ষা। আমরা বলি 20 WBCT টেস্ট। দেখুন আরেকটা ছবি দেখাচ্ছি। এই ডান দিকের যে পেশেন্টের আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এর নাম দিভন সাসমল। পেশেন্টটি 18 বছরের ছেলে, সবংয়ের 10 গ্রামের ছেলে, মাছ ধরতো। রাত্রিবেলা যখন মাছ ধরছে, পুকুরের মধ্যে ওকে কিছু একটা সাপে কামড়ে দিয়েছে। ওখানকার খুব নামি কেউ একজন ওঝা বা গুণিন কেউ আছেন, তার কাছে নিয়ে গেছে। সাপে কামড়েছে কটায়? 2টোর সময়, 2:30টার সময়, রাত্রি 2:30টা। ওঝা গুণিনের কাছে যাওয়ার পর ওঝা গুণিন এই গলায়, ওর গলাটার আমার ছবিটা নেই, গলায় এখানে কি সব ছবি টবি এঁকেছে, মানে বিভিন্ন ছবি রং এসব দিয়ে তুলি ফুলি দিয়ে এঁকেছে, কি সব গায়ে ছোপ টোপ দিয়েছে। নিয়ে যখন পেশেন্টের চারদিক থেকে রক্তক্ষরণ শুরু হচ্ছে তখন বলছে তুই একটু বড় হাসপাতালে নিয়ে যা। পেশেন্ট আমার কাছে এসে সকাল 6টায়। কত ঘন্টা চলে গেল? 2:30 থেকে 6টা। 20 ভায়াল এভিএস দিলাম। ডায়ালিসিসের জন্য পাঠানো হলো পিজি হাসপাতালে, কিন্তু তা সত্ত্বেও এই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি। এই ডান দিকের ছবিটা দিভন সাসমল, একে আমরা বাঁচাতে পারিনি। তার কারণ 100 ml এভিএস 100 মিনিটের মধ্যে দিতে পারিনি। বাম দিকের ছবিটা হয়তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, একটা চোখের ছবি দেখা যাচ্ছে। আমাদের রেল লাইনের ধারে এই পানি ফল হয় না, ওই ছোট বাচ্চাটা পানি ফল তুলতে গেছে, পানি ফল তুলতে গিয়ে একটা পানি ফলের কাঁটা ঢুকে গেছে। বাবা মা সবাই বাইরে আছে, ও ফিরে এসে পানি ফল তুলে তুলে নিয়ে এসে দাদুর কাছে এসে দাদুকে বলছে, দাদু আমার পানি ফলের কাঁটাটা হাতে ফুটে গেছে। দাদু বলছে ঠিক আছে তুই খেয়ে দে নে, তোর বাবা মা তো বাইরে গেছে, তুই খেয়ে দে নে, নিয়ে শুয়ে পড়। শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ বাদে বাচ্চাটা বমি করতে শুরু করেছে এবং বলছে শরীরটা কেমন করছে দাদু। দাদু দেখছে যেখানটায় ওই নাকি তথাকথিত কাঁটাটা ফুটে গেছিল সেই জায়গাটা ফুলতে শুরু করে দিয়েছে। দাদু সন্দেহ হয়েছে। দাদু বলছে মজার ব্যাপার তো, সাপে কামড়েছে না সেটা দাদু কিন্তু বোঝেনি। দাদু ভেবেছে ওই কাঁটাটাই ফুটে গিয়ে বোধহয় সেপটিক হয়ে গেছে। দাদু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসছে। ডাক্তারবাবু দেখছেন ওর চোখের কোণে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা এখানে ছবিটা ভালোভাবে দেখা যাচ্ছে না, চোখের কোণে রক্তক্ষরণ হচ্ছে, আমরা বলি সাবকনজাংটিভাল হেমারেজ। ডাক্তারবাবু বুঝে গেছেন যে ওকে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। যদিও দেরি হয়েছিল, কিন্তু ওই সাপের কামড়ের ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটাকে আমরা বাঁচাতে পেরেছিলাম। এটা হরিপালের পেশেন্ট, নদিয়ার হরিপাল। এটাও ডেবরা হাসপাতালের ঘটনা। সঙ্গে সঙ্গে নিয়ে আলে বাঁচানো যায় কি যায় না, ডাক্তারবাবু অনেক কথা বলছেন, কিন্তু সব পেশেন্টকেই তো আমাদের ডেবরা হাসপাতাল থেকে শুধু রেফার করে দেয়। দেখুন 2015 সালের ঘটনা। পেশেন্টের নাম মানোয়ারা বিবি। আমি একদম নাম আমার মনে আছে তাই বলছি। পেশেন্ট 46 বছরের বয়স, দুপুরবেলা 11:40 কামড়েছে। আলের ওপর দিয়ে ছুটে আসছিল। আলের ওপর দিয়ে ছুটে যখন এসছে তখন ভালো করে দেখুন, ওকে কামড়েছে ডান পায়ে, ওকে কামড়েছে ডান পায়ের এই জায়গাটায়, আর আঘাত লেগেছে বাম পায়ের একটা আঙুলে। পেশেন্ট যখন আমার কাছে এসছে দুপুর 12টায় আমার কাছে এসছে, অর্থাৎ 20 মিনিটের মধ্যে আমাদের কাছে এসছে। যখন 20 মিনিটের মধ্যে এসছে আমরা কি দেখছি, ওই বাম পায়ে যেখানে কিনা তথাকথিত আঘাত লেগেছে সেখান থেকে কন্টিনিউয়াস রক্তক্ষরণ হচ্ছে। মাথায় রাখবেন, আমাদের কোনো জায়গায় যদি কেটে যায়, সেই কেটে যাওয়া থেকে সাধারণভাবে রক্তক্ষরণের সময় ম্যাক্সিমাম 12 মিনিট। 12 মিনিটের পরে কিন্তু রক্তক্ষরণ হওয়াটা অ্যাবনর্মাল। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই পেশেন্টের ক্ষেত্রে দেখলাম 11:40 কামড়েছে, 12টার সময় অর্থাৎ 20 মিনিট পরেও অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে যেখানে কিনা হোঁচট লেগেছে। ফলে আমাদের আর বুঝতে অসুবিধা নেই যে কে কি কামড়েছে, একে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। আমরা সঙ্গে সঙ্গে এভিএস দিলাম এবং এই এভিএস দেওয়ার পরে একে কোথাও রেফার করতে হয়নি। যেহেতু সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসেছিল, আমরা এই পেশেন্টকে সম্পূর্ণভাবে বাঁচিয়েছিলাম। তার পরের দিন একটু শুধু পা ফোলা ছিল, দেখুন আপনারা পরের দিন এই পাটা ফুলেছে। যখন কামড়েছিল তখন কিন্তু ফোলেনি, অর্থাৎ ফোলার সময়টুকুও পায়নি। কিন্তু যেহেতু ও সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসেছিল,
পরের দিনের ছবি দেখুন, ওই ডান পায়ে যেখানে সাপের কামড় হয়েছে সেখানটা ফুলেছে, কিন্তু পেশেন্টের কিচ্ছু হয়নি, পেশেন্ট সুন্দর আমাদের কাছ থেকেই চিকিৎসা পেয়ে বাড়ি ফিরে গেছে। এই ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে দেখানো হয়, এই ছবিটি সারা ভারতবর্ষ জুড়ে দেখানো হয় এই কারণে যে সাপের কামড়ের ক্ষেত্রে যদি আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে পারি, তাহলে পেশেন্টকে যে আমরা বাঁচাতে পারি এবং সম্পূর্ণভাবে কোনো ডায়ালিসিস ছাড়াই বাঁচাতে পারি, এটা তার জ্বলন্ত উদাহরণ। এটা সারা ভারতবর্ষ জুড়ে এই ছবি দেখানো হয়। আমাদের পশ্চিমবাংলার 4টে ঘাতক আমি একটু আগেই আলোচনা করেছি। বাম দিকের প্রথমটা এটা হচ্ছে গোখরো, ডান দিকের প্রথমটা সেটা হচ্ছে কেউটে বা খরিস, বাম দিকের নিচেরটা আমরা দেখাতে পাচ্ছি না এখানে ছবিতে, সেটা হচ্ছে চন্দ্রবোড়া, আর ডান দিকের নিচেরটা হচ্ছে কালচিতি। এইবার দেখুন, আমরা এই দুটো সাপের ছবি দেখতে পাচ্ছেন না হয়তো, কিন্তু এই দুটো সাপের ছবি দেখা খুব জরুরি। তার কারণ কালচিতি সাপ, তারও গায়ের উপর একটা সাদা সাদা দাগ থাকে, আর ঘরচিতি সাপ, তারও গায়ের উপর সাদা সাদা দাগ থাকে। কালচিতি সাপ হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত, আর এই ঘরচিতি সাপ হচ্ছে একেবারে নির্বিষ। কিন্তু এই যে কালচিতি সম্বন্ধে আজকে এত আলোচনা করছি, প্রত্যেকের মনে একটা ভয় ঢুকছে, তাহলে কি করব? রাত্রেবেলা অন্তত যাই হোক মেঝেতে শোবো না। মেঝেতে শোয়া মানে ও কখন কামড়ে দিয়ে যাবে বুঝতেই পারবো না। এই যে ভয়টা ঢুকছে, তার মানে কালচিতি দেখলেই মেরে ফেলবো, এটা সবাই ভাবছি আমরা। মুশকিলটা হচ্ছে এই কালচিতির ভয়ে যে সাপটা সবচেয়ে বেশি প্রাণ দেয় সেটা হচ্ছে ঘরচিতি বা কাঁথাচিতি। কাঁথাচিতি সাপের এতটুকু বিষ নেই, কিন্তু যেহেতু এর গায়ের উপরেও সাদা সাদা দাগ আছে, অতএব একে আমরা ধরে মেরে ফেলি। বুঝবো কি করে? সবাই আমাকে বলেন যে ডাক্তারবাবু, কালচিতি সাপ তো কালো রঙের হয়, আর ঘরচিতি সাপ সেটা তো একটু মেটে কালারের হয়, এটাই তো বুঝবো। কিন্তু দেখুন, সত্যি কথা বলতে কি, কাশ্মীরের একজন ফর্সা লোককে যদি আমাদের এই মেদিনীপুরে নিয়ে আসেন, সেও দুদিন পরে রং বদলে ফেলবে, তাই নয় কি? কারণ আমাদের টেম্পারেট কান্ট্রিতে মানুষের কালার, প্রত্যেকটা প্রাণীর কালার কিন্তু চেঞ্জ হয় এত গরমের জন্য। ফলে কখন যে ঘরচিতি সাপটা কালচিতির মতো কালো হয়ে গেছে, বা কালচিতি সাপটা গর্তের মধ্যে থেকে থেকে কখন একটু মেটে কালার ধারণ করেছে, আপনি বুঝতেই পারবেন না। তাহলে চিনবো কি করে? আমরা খুব সহজভাবে বলি, কোন সাপটা কামড়ালে শেষ? সেটা হচ্ছে কালচিতি। এই সাদা সাদা দাগটা যদি লেজের শেষ অবধি থাকে, তাহলে সেই সাপটা কামড়ালে শেষ। তার মানে কি, কালচিতি সাপের যে সাদা সাদা দাগ, সেটা লেজের শেষ অবধি থাকবে। আর ঘরচিতি কাঁথাচিতি সাপের যে দাগ, সেটা কিন্তু লেজের শেষ অবধি থাকবে না। লেজের শেষ অবধি যার দাগ, সেটা কামড়ালে শেষ। কি বললাম, বোঝা গেল? যেটা কামড়ালে শেষ, তার দাগ, তার সাদা সাদা দাগ, ওই যে শাখার মতো দাগটা, সেটা লেজের শেষ অবধি থাকবে। কি করব? কামড়ালে বেঁধে আনবো তো? আমরা বলছি বাঁধা যাবে না। তাহলে বাঙালি তো খুটখুটে বাঙালি বাবু, বাঙালি তো কিছু একটা করতেই হবে। বাঙালিকে আমরা বলছি, আপনারা একটা কাজ করুন, আপনারা যদি বাঁধতেই চান, তাহলে হাত ভেঙে গেলে যেমন বাঁধেন, পা ভেঙে গেলে যেমন বাঁধেন, আপনারা সেভাবে বাঁধুন। আমরা ছবি দেখিয়েছি কিভাবে বাঁধতে হবে। একটা স্কেল দিন, স্কেল দরকার নেই, একটা গাছের ডাল দিন, একটা বাঁশ দিন, দিয়ে দুটো জয়েন্ট, একটা জয়েন্টের দু সাইডে বেঁধে দিন। কিন্তু আমাদের বাঙালিকে ধরতে বললে বেঁধে নিয়ে আসে, আবার বাঁধতে বললে এত সহজে এরকম ছাড়বে নাকি বাঙালি? বাঙালি কি করে? প্রবল জোরে গায়ে যত শক্তি থাকে সেটা দিয়ে বাঁধন দিয়ে দেয়। মুশকিলটা কোথায় হয়? যখন বাঁধন দিয়ে দেন, তখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের কাছে দাঁড়ায়, ওই বাঁধনের ফলে একটা পা ফুলে যায়, বা যেখানে আপনি বাঁধনটা দিলেন তার দূরবর্তী অংশটা ফুলে যায়। ফলে আমরা বুঝতে পারি না, ডাক্তার হিসেবে আমরা বুঝতে পারি না এই ফোলাটা সাপের কামড়ের জন্য ফুলেছে নাকি আপনার বাঁধন দেওয়ার জন্য ফুলেছে। সেইটা ডায়াগনোসিস করতে আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে। কারণ যদি বাঁধনটা খুলে দেওয়ার পরে ওই ফোলাটা ধীরে ধীরে কমতে থাকে, তাহলে ওটা বাঁধনের জন্য ফুলেছে। আর যদি ওই বাঁধনটা খুলে দেওয়ার পরেও ওটা ধীরে ধীরে আরো বাড়তে থাকে ফোলা, তাহলে বুঝতে হবে সাপের কামড়ের জন্য ফুলছে। কিন্তু সেটার জন্য 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে।
সেক্ষেত্রে পেশেন্টকে বাঁচানোর সম্ভাবনা আরো কমে যাবে। আমরা কি করব? আমরা বাঁধবই না, দরকার নেই বাঁধন। আমাদের দরকার ওই জায়গাটা যেন বেশি নড়াচড়া না করে সেটা লক্ষ্য রাখা। সেই জন্য আমরা বলছি আপনি বাঁধলে এরকম বাঁধুন, না হলে বাঁধার দরকারই নেই। ওই জায়গাটাকে বেশি নাড়াচাড়া করবেন না, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসুন। দেখুন কোষে বাঁধলে কি হতে পারে, আমরা একটা ছবি দেখিয়েছি। যদি কোষে বাঁধন দেন তাহলে কিন্তু পেশেন্ট হয়তো সাপকাঠির জন্য, বিষের জন্য বেঁচে যাবে, কিন্তু এই যে পায়ের অবস্থা হবে, গ্যাংগ্রিন তৈরি হবে, সেই গ্যাংগ্রিনের জন্য মরে যেতে পারে। তাহলে আমরা বাঁধবো না। আজ থেকে অনেকদিন আগে একটা সময় ছিল যখন বলা হতো বাঁধন দিতে হবে, এখন কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি বাঁধা যাবে না। আর যদি বাঁধতেই হয় তাহলে আপনি বাঁধবেন এভাবে, আপনি কোনোদিনই এইভাবে বাঁধবেন না। এইভাবে জোরে যদি বেঁধে দিয়েছেন তাহলে মাথায় রাখবেন গ্যাংগ্রিনের জন্য পেশেন্ট মারা যেতে পারে। কোষে বাঁধনের ফলে কি কি হতে পারে আপনারা একবার দেখুন, এগুলো সব কোষে বাঁধন দেওয়ার ফল। ফলে আমরা বাঁধবো না। বাঙালি যতই ইচ্ছে হবে একটা কিছু করি, প্রাথমিক চিকিৎসার জন্য ছুটবেন না। মাথায় রাখবেন এখানে প্রাথমিক চিকিৎসা বলে কিচ্ছু হয় না। প্রাথমিক চিকিৎসা একটাই, সেটা যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতাল যেখানে পেশেন্ট ভর্তি সুবিধা আছে, অর্থাৎ বেড আছে, সেখানে আপনি নিয়ে যান, তাহলেই হবে। পেশেন্টের ক্ষেত্রে বাঁধবো না, বাঁধলে আমাদের ডাক্তারবাবুর অসুবিধা হবে, এক ডায়াগনোসিসের ক্ষেত্রে, আর দ্বিতীয় হচ্ছে গ্যাংগ্রিন হবে। তাহলে আমরা কি করব? হাসপাতালে নিয়ে যাব। পেশেন্টের ক্ষেত্রে মাথায় রাখবেন সাপকাঠির চিকিৎসার একম অদ্বিতীয়ম চিকিৎসা হচ্ছে এভিএস, যেটা ঘোড়ার সিরাম থেকে পাওয়া যায়। আমি বলেছি একটু আগেই যে একমাত্র প্রাণী যেটা কিনা সাপের কামড়ের মারা যায় না। আমরা সাপের বিষ তার শরীরে ঢোকাই, তার শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা নিয়ে আমাদের শরীরে ঢোকানো হয়। এটাই একমাত্র চিকিৎসা। এবার আপনারা সবাই বলবেন ডাক্তারবাবু আপনি তো বলছেন 20 মিনিটের মধ্যে নিয়ে যেতে, অ্যাম্বুলেন্স কোথায় পাবো? একটা গাড়ি তো দরকার মিনিমাম, সেটা কিভাবে নিয়ে যাব আমরা? আমরা বলছি সাপের কামড়ের চিকিৎসার ক্ষেত্রে যেহেতু সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা যাবে না। আপনার পাশের বাড়িতে অন্তত একটা মোটরসাইকেল আছে, আপনি মোটরসাইকেল ধরে নিয়ে আসুন। মোটরসাইকেলে এই নীতিটি ফলো করুন, সামনে ড্রাইভার, মাঝখানে পেশেন্ট, আর পিছনে আরেকজন পেশেন্টকে ধরে আছে। কোন জায়গাটা ধরে আছে? মাথা। কেন মাথা ধরে আছে? কারণ নার্ভ বিষযুক্ত সাপ, অর্থাৎ নিউরোটক্সিক সাপ, সেটা যদি কামড়ায় তাহলে ও কিন্তু মাথাটা ধরে রাখতে পারবে না, ফলে সেক্ষেত্রে সার্ভাইকাল ইনজুরি হয়ে যাবে, তার জন্য পেশেন্ট মারা যেতে পারে। সেই জন্য আমরা কি করব? পেশেন্টকে মাঝখানে বসাবো, তার মাথাটা পেছন থেকে একজন ধরে রাখবে, আর সামনে একজন মোটরসাইকেলটা চালিয়ে নিয়ে আসবে। এটা আমরা সবাই করতে পারবো। এবার অনেকেই বলবেন পুলিশ বন্ধুরা আমাদের ধরে ফেলবে। দেখুন আমি দেখেছি কোনো পুলিশ বন্ধু, আমি আজ পর্যন্ত দেখিনি কোনো রুগীকে নিয়ে যাচ্ছে আর তাকে ধরে ফেলেছে, না, হবে না। আপনি যদি বলেন আমি পেশেন্টকে নিয়ে যাচ্ছি এইভাবে, পুলিশ বন্ধুরা কিন্তু ধরবে না। ফলে আপনি এই প্রয়োগ পদ্ধতি করতেই পারেন এবং এটা একটা পেশেন্টের জীবন বাঁচিয়ে দেবে। আপনারা হয়তো অবগত আছেন, আসামের একজন ভদ্রলোক যিনি কিনা এই অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল অ্যাম্বুলেন্স তৈরি করে বহু প্রসূতি মায়ের জীবন বাঁচিয়ে ভারত সরকার থেকে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। আপনারা হয়তো জানেন, আজ থেকে 4-5 বছর আগের ঘটনা বলছি। দীঘায় যে সাপগুলো পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে এত আমরা কনসার্ন হয়েছি দীঘার সাপ নিয়ে, সেগুলো মায়োটক্সিক। যে সাদা রঙের ছবিটা দেওয়া রয়েছে, সাদা রঙের সাপের ছবিটা, এটা যদি কামড়ায় আমরা বাঁচাতে পারবো না। আমরা আগে হাত তুলে নিচ্ছি, এটার কোনো অ্যান্টিভেনাম আমাদের কাছে নেই। তাহলে কি স্যার দীঘায় স্নান করবো না? নিশ্চিন্তে স্নান করবেন, তার কারণ ওই সাপটি আমাদেরকে কামড়ায় না। আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে সামুদ্রিক সাপ আমাদের মানুষকে কামড়েছে এরকম ঘটনা একটাও পাওয়া যায়নি। তাহলে এই যে কদিন আগে প্রতিদিন কাগজের ডক্টর গৌতম ব্রহ্ম একটি খবর করেছিল যে সবচেয়ে বিষধর সাপটা দীঘার সমুদ্রে পাওয়া গেছে, তাহলে কি করব? কামড়াতে পারে কখন? যখন জেলেরা মাছ ধরতে গিয়ে ওই সাপটাকে ধরে নিয়ে আসবে এবং তাকে নিয়ে নাড়াচাড়া করবে বা খেলবে, সেই সাপ যদি আপনাকে কামড়ায় তাহলে কিন্তু মুশকিল আছে, তখনই সে কামড়াতে পারে, না হলে কামড়াবে না। সাপটাকে চিনব কি করে? সাপের লেজটি হবে মাছের মতো,
যদি এই ধরনের সাপ আপনি দেখেন তাহলে বুঝবেন সেটা মায়োটক্সিক সাপ এবং সেটা কামড়ালে আমরা বাঁচাতে পারবো না, কারণ এর এভিএস আমাদের ভারতবর্ষে নেই। কেন এভিএস তৈরি করেনি সরকার? তার কারণ এটা কামড়ানোর হিস্ট্রি নেই আমাদের ভারতবর্ষে। এটার জন্য ফালতু পয়সা খরচ করে তো সরকারের লাভ নেই, সেই জন্য সরকার এটার জন্য কোনো এভিএস তৈরিই করে না। আমাদের ভারতবর্ষে একটি মানুষও এটার জন্য মারা যায়নি। আমরা যারা দীঘাতে স্নান করতে যাচ্ছি তারা নিশ্চিন্তে স্নান করতে পারেন, কারণ এই সাপটা তার বিষের প্রয়োগ মাছের ওপর করে তার খাদ্য সংগ্রহের জন্য। আমাদেরকে কামড়ে, আমাদের মতো তার থেকে বিষাক্ত প্রাণীকে কামড়ে তার বিষ সে নষ্ট করতে চায় না। আমরা আরেকবার রিক্যাপিচুলেট করে নিই। এটা গোখরো, এটা হচ্ছে কেউটে, এটা শঙ্খচূড়, আমাদের এখানে নেই, ডেবরাবালি চকে নেই। চন্দ্রবোড়া, চন্দ্রবোড়ার গায়ে ভালো করে দেখুন গোল গোল দাগ রয়েছে, এবং এই গোল গোল দাগগুলো কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ গোল। আমি কেন এই সম্পূর্ণ গোল কথাটার উপর জোর দিচ্ছি তার একটা কারণ আছে, আমি একটু পরে দেখাচ্ছি সেই কারণ। এটাই হচ্ছে সেই কালচিতি যেটা মোস্ট মিস্টিরিয়াস। কামড়ালে কোনো কামড়ের দাগ থাকবে না, ব্যথা থাকবে না, ফোলা যন্ত্রণা কিচ্ছু থাকবে না, অথচ পেশেন্ট মারা যাবে। খুব ডেঞ্জারাস। ফলে মাথায় রাখবেন, যদি কখনো দেখেন সকালবেলায় কোনো পেশেন্টের বমি হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, ওপরের চোখের পাতা ঝিমুঝিমু হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তারবাবুদেরকে আমরা বারবার ট্রেনিং দিচ্ছি এবং তারা যথেষ্ট ওয়াকিবহাল যে এই পেশেন্টকে কিভাবে ডিল করতে হয়, কিভাবে সেই পেশেন্টকে বাঁচাতে হয়। এখানে বোধহয় ছবিটা আবারও আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখনো দেখাতে পাচ্ছি না। সেটা হচ্ছে কালচিতি বা কালাচ, আর তার সঙ্গে ঘরচিতি বা আমাদের কাঁথাচিতির তফাৎ। আমি বললাম কি, একটাই জিনিস মাথায় রাখবেন, কালাচের ব্যান্ড লেজের শেষ পর্যন্ত আছে। যে সাপটা কামড়ালে শেষ, অর্থাৎ কালচিতি বা কালাচ, তার লেজের শেষ অবধি দাগ আছে। শাঁখামুটি যদি আমাদের এখানে থাকে তাকে নমস্কার করবেন, কারণ সে যদি থাকে মাথায় রাখবেন আপনার ঘরের কাছাকাছি অন্তত কালচিতি সাপ থাকবে না। এই ছবিটাতে দেখুন ডান দিকে একটা কালচিতি সাপকে খাচ্ছে একটা শাঁখামুটি, কারণ ওর প্রধান খাবারই হচ্ছে কালচিতির ছোট ছোট বাচ্চাগুলো। এইখানে বোধহয় ছবিটা আমি দেখাতে পারছি। কালচিতি বাম দিকের সাপটা, ডান দিকের হচ্ছে ঘরচিতি। ঘরচিতি সাপের দেখুন লেজের শেষ অবধি কিন্তু সাদা দাগটা নেই, কিন্তু কালচিতির ক্ষেত্রে লেজের শেষ অবধি সাদা দাগ আছে। এই বাম দিকেরটা ভয়ঙ্কর নার্ভ বিষযুক্ত সাপ, আর ডান দিকের সাপটির এতটুকু বিষ নেই।